আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে যে হারে পেশেন্ট যায় এবং এই কেন যায়, এই এই যৌক্তিক ও অযৌক্তিক যে কারণগুলো এবং ওরা যেভাবে আমাদেরকে নিয়ে ইনসাল্ট করে এবং এর ওভারকাম করার যে সিচুয়েশনটা, সে ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তো এখানে আসলে অনেকগুলো পরিসংখ্যান প্রথমে, এবং সেখানে অল্প সময়ের মধ্যে এটাকে কাভার করা খুব ডিফিকাল্ট। তারপরে চেষ্টা করব, এটা তো ৩-৪টা পর্বে বিভক্ত হওয়া দরকার। বুঝতে হবে যে বাংলাদেশের পেশেন্টগুলো কেন ইন্ডিয়াতে যায়। আমরা বেসিক রিজনগুলো জানি। রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম যে বাংলাদেশের কোনো একটা মিডিয়াতে লেবেডের চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল বা প্রেসিডেন্টের সঙ্গে। তো উনি অ্যান্সারগুলো খুব মানে কম্প্রিহেন্সিভ অ্যান্সার করতে পারতেছিলেন না। তো উইথ ডিউ রেসপেক্ট, ওখানে কি মনে হচ্ছিল যে উনি যিনি প্রশ্ন করতেছেন সাংবাদিক, যে বাংলাদেশে ডাক্তাররা ৩-৪ মিনিট সময় দেয় একটা পেশেন্টকে, পেশেন্টের পুরো হিস্ট্রি শুনতে চায় না। এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর। পেশেন্টরা, ডাক্তাররা খুব মানে কি বলবো ভালো প্রফেশনাল আচরণ করে না। তারপরে আহ, এই যে এই যুক্তিক কারণে আর পেশেন্টকে অনেক বেশি ইনভেস্টিগেশন লিস্ট দিয়ে থাকে, অনেক মেডিসিন বেশি দিয়ে থাকে। এই কমন কমপ্লেনগুলো সবসময় ছিল, আছে। এটা আসলে আমরা মানে অস্বীকার করতে পারবো না, কিন্তু এটা তো ওভারকাম করা যেত। কিন্তু এর বাইরে অন্য কোনো ফ্যাক্টর কি আছে যে এমনকি মধুর হাড়ি সেখানে আছে যে আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার যে তাদের আছে যে ব্যবসা বাণিজ্য করার জন্য, এই যে এই দাদাবাবুরা যে ট্রিক্স করে আর তারা যেভাবে এজেন্ট দেশের ভিতর বাংলাদেশে দিয়ে রাখছে, এই আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে এখানে, যেমন গভর্নমেন্টের কোনো ভালো ভূমিকা নাই। গভর্নমেন্ট কোনো এনকারেজ কাউকে করে না কোনো প্রাইভেট সেক্টরকে যে তোমরা একটা ভালো এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ওই মানের হসপিটাল তৈরি করো। গভর্নমেন্টের যেমন সাপোর্ট নাই, আর প্রাইভেট সেক্টর সেখানে কন্ট্রিবিউট করে না, কারণ গভর্নমেন্ট সেখানে কি বলবো ইমরাল, কারণ তারা ওই গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এমনভাবে জড়িত। সুতরাং যেমন এক্সাম্পল, যদি আপনি স্কোয়ারের কথা জিজ্ঞেস করি, স্কোয়ারের ব্যাকগ্রাউন্ড কি ছিল? একটা মেসিভ সুন্দর হসপিটাল তৈরি করলো, সে কি ওই ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারকে ফলো করছে, নাকি তারপরে সে দেখুন ডে বাই ডে তার আইডেন্টিটি সব কিছু চেঞ্জ হয়ে গেল? স্কোয়ারের ব্যাকগ্রাউন্ড কী ছিল? তারপরে সে হোয়াইট হাউস বলেন আর পেন্টাগনের সঙ্গে তার রিলেশন হওয়াতে সে যে তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি, তার যে ইমরাল মানে কি বলবো সব কিছু নিয়ে সে কিন্তু দেশে বাংলাদেশি একজন, সে যে কন্ট্রিবিউশন রাখবে তার কোনো ওইরকম অ্যাটিটিউড ছিল না। আর যারা রাখতে পারতো, যারা বিজনেস ম্যাগনেট, তাদের যদি প্রোফাইলের কথা বলা হয়, সাপোজ বেক্সিমকো সবাই জানে, তারপর বসুন্ধরা, তো এরা এদেরকে এদেরকে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতে পারতো, এনকারেজ করতে পারতো, এই যেরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হসপিটাল তৈরি করো। কিন্তু এই লোকগুলোকে করাপ্ট করলো গভর্নমেন্ট, তাদেরকে করাপ্ট করতে সাহায্য করলো যে তোমরা চুরি চাট্টামি করো, আমি তোমাকে সাপোর্ট করব। সুতরাং ভালো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হসপিটাল তৈরির ক্ষেত্রে তারা কারা কেউ কন্ট্রিবিউশন রাখতে পারলো না। তো এটা গেল আনফর্চুনেট পার্ট। তাহলে থ্রি স্টেক হোল্ডার্স ইনভলভ হিয়ার, যে একটা এই সেক্টরের মেইন স্টেক হোল্ডারটা কারা? ডাক্তার। তো ডাক্তারের কোয়ালিটি, কোয়ালিফিকেশন কি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে যদি কম্পেয়ার করা হয়, তারা কি আসলে বাংলাদেশের ডাক্তারের তুলনায় তারা কি অনেক কি কোয়ালিটি ভালো? ঠিক আছে, প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্সে আসা যাক। ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনাল মার্কেটে ডাক্তার যে কি বলবো পরিধি, তাদের রিকগনিজেশন, আর যেমন দুইটা সেক্টর আছে, দুইটা এরিয়া আসে আমি যে বলি।
আমেরিকাতে যে জন হপকিন্স সবচেয়ে বড় মেডিকেল ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে জন হপকিন্স, সেখানে যদি ডাটা একটা কালেক্ট করে দেখেন, এদিকে যদি ইংল্যান্ডে লন্ডনে এডিনবরাতে দেখেন, যেই আমাদের তুলনায় ওদের যে পপুলেশন সাইজ, দেশের সাইজ, সাপোজ তারা 18 টাইমস 18 গুণ বড়, আমরা 18 গুণ ছোট, তাহলে আমাদের যদি 5 জন কার্ডিওলজিস্ট নাম করা বাংলাদেশের লন্ডনে দেখা যায় রেকর্ডে, তাহলে কি 18 টাইমস 5 18 90 100 জন কার্ডিওলজিস্ট তাদের রেকর্ডে দেখা যায় লন্ডনে অথবা জন হপকিন্সে? কোনো প্যারামিটার প্রুভ করে যে আমাদের যখন 5 জন নেফ্রোলজিস্ট হয় তখন ওদের 90 বা 100 জন নেফ্রোলজিস্ট নাম করা তৈরি হয়েছে? এটা তো প্র্যাকটিক্যাল হয়নি না। তার আমাদের থেকে ডবল হলেও তো তারা অনেক পিছিয়ে আছে। আমাদের যদি 5 জন হয়, যেটা রিকগনাইজ কি বলবো নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সেখানে আমাদের 5 জন হলে তাদের যদি 10 জন হয়ে থাকে, তাও তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। কেউ যদি এই মানে কি বলবো অথেন্টিক ভাবে ক্যালকুলেট করে। আচ্ছা, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আসা যাক। ওরা ওদের একটা ডাক্তার যদি নাম করে দেবাশিস, তাকে মিডিয়া, তাদের মিডিয়া যেভাবে সাপোর্ট করে, আমাদের দেশে যারা সবচেয়ে রিকগনাইজ প্রফেসর বা ওরকম ডাক্তার ছিল, কোনোদিন মিডিয়া কি তাকে এরকম গুড কাভারেজ দিচ্ছে? আর টোটাল এনভায়রনমেন্ট প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে বিবেচনা করি, যদি 100 জন ডাক্তারকে নিয়ে অ্যানালাইজ করি, 100 জন ডাক্তার দেশের বাইরে চলে গেছে, বাংলাদেশি ডাক্তার বিদেশে চলে গেছে ফর ফার্দার স্টাডি ও অথবা জব। এই 100টা ডাক্তার নিয়ে যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে কি দেখবেন? সাপোজ 50 জন রয়ে গেছে সেই বিদেশে, আর 50 জন দেশে ফিরে আসছে। এই 50 জন যখন দেশে ফিরে আসে, সে একটা গুড ইন্টেনশন নিয়ে গুড কিছু করতে চায়, তার যেটা বাইরে দেখা, তখন সে প্র্যাকটিক্যালি দেখতে পায় যে এনভায়রনমেন্টটা টোটালি নেগেটিভ। যেমন যে এক্সিস্টিং যে ডাক্তারগুলো দেশে আছে যারা এস্টাবলিশড, তারা কাকে ওই সিন্ডিকেটটা তাকে সাপোর্ট করে না। তাহলে নেগেটিভ ফ্যাক্টরগুলো দেখাতে চেষ্টা করতেছি। 2 নম্বর, যে ইনভেস্টমেন্ট, যে ল্যাব বা ইমেজ যে সেক্টরগুলো আছে, তারাও তাকে এই কি বলবো ক্রাইম করতে ইয়ে করে, ইনফ্লুয়েন্স করে। কারণ সে নিয়ত করে আসছে যে না, আমি একটা গুড সার্ভিস দিব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কারণ আমার সে এক্সপোজার আছে। কিন্তু প্র্যাকটিক্যালি সে যখন যে এই সিন্ডিকেট একটা দুইটা, তারপরে গভর্নমেন্টের সিস্টেম, তারপরে পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স, তো এই পলিটিশিয়ানরা যেমন তাদের এই ইন্ডিয়ান রহস্যমে যেভাবে কাজ করে, সুতরাং কোনোভাবেই সেই লোকটা ভালো মোরাল বাংলাদেশি ডাক্তার এই দেশে আসে কিছু করতে চাইলেও সে পারে না। এইটা গেল প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের আমি এক্সপ্লেন করলাম। তবে ওভারকাম করার জন্য যদি একটা বেসিক স্ট্যাটিস্টিক দাঁড় করতে চেষ্টা করি, সাপোজ বেশি রুগী যারা যায় ইন্ডিয়াতে, তাদের সংখ্যা হচ্ছে 65 থেকে অলমোস্ট 70% হচ্ছে ক্যান্সার জনিত। সেখানে তাদের রোলটা কি আর আমাদের ফেলারটা কি? আচ্ছা, সেখানে আসা যাক। তারপরে এই যে 30 বা 35% অন্যান্য রোগী, তো একজন অনেকগুলো বাংলাদেশি পেশেন্টের ইন্টারভিউতে জানা গেছে তারা কেন ইমপ্রেস ইন্ডিয়া যেতে চায়। তারা বলে যে প্রথম ঢুকতেই তারা এক গ্রুপ অফ ডক্টরস উইথ দেয়ার চেয়ারম্যান ও দেয়ার টিম গ্রুপ লিডার, তারা ইন্টারভিউ নেয়, খুব সুন্দর কথা বলে, অনেক সময় দেয়। তারপর উইদিন 4 আওয়ার্স ওর 5 আওয়ার্সের মধ্যে এত মানে প্রোগ্রাম ওয়ে তারা ইনভেস্টিগেশন করে যে এত মিনিট, এত আওয়ারে, এত টাইমের মধ্যে অমুক ফ্লোরে আসছে ব্লাড টেস্ট, অমুক জায়গায় আল্ট্রাসাউন্ড, অমুক জায়গায় স্ক্যান। সে বলে যে তাকে মানে সে গত অল্প সময়ের মধ্যে কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়া খুব সিস্টেমেটিক ভাবে সবগুলো ব্লাড টেস্ট তারা করে। এগুলো কি আমাদের ক্যাপাসিটির মধ্যে ছিল না? আমাদের কি আইটি এক্সপার্ট নাই? আমরা কি একটা সফটওয়্যার দিয়ে এই সিস্টেম ডেভেলপ করতে পারতাম না? এটা তো আলাদা সেক্টর। এই বিজনেস প্ল্যান আমাদের করা
যোগ্যতা আমাদের অনেক আইটি এক্সপার্ট ছিল। শুধু এই মোটিভেশন প্রোগ্রামটা যে ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে ডক্টরস। এই ডক্টরসগুলো কোথায় কিভাবে তাদেরকে কে ইনিশিয়েট নিবে, অর্গানাইজ করবে, তাদেরকে মোটিভেট করবে যে এই প্রোগ্রামে কিভাবে তারা আসবে। সেখানে একটা কি বলবো বেশ মোটিভেশন থাকতে হবে, এবং থ্রু দ্য রাইট ওয়ার্ড কল প্রোগ্রাম। এখানে বেস্ট ডক্টরস ইনসাইড দ্য বাংলাদেশ, আউটসাইড দ্য বাংলাদেশ, এই দুইটা সেক্টরে ভাগ করে একটা প্রোগ্রাম করতে হবে। তাদেরকে দেশে আনার জন্য একটা প্রোগ্রামিং থাকতে হবে এবং ওই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচারের বর্ণনা দিতে হবে এবং একটা হসপিটাল প্রোগ্রামিং করতে হবে। অফকোর্স এখানে এই ইন্টারন্যাশনাল রিকগনাইজ অনেকগুলো ডাক্তার বাংলাদেশে তারা বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে হাই পজিশন হোল্ড করে এবং তারা খুবই কি বলবো রিনাউন্ড ডাক্তার। তো সেই ডাক্তারগুলোকে কোনো না কোনো মোটিভেশন প্রোগ্রাম দিয়ে তাদেরকে আনা যেত যদি সেরকম সিকিউরিটি দেওয়া যায়। এরপরে কি ছিল যে এই ফাইন্যান্সের ক্ষেত্রে যেমন যারা বিজনেস ম্যাগনেট তারা কিন্তু হেল্প করতে পারতো, কিন্তু তারা কি হয়েছে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি তারা কি করছে। কিন্তু আমরা যদি নিউ বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসী যারা বাংলাদেশি এবং যারা পেট্রিয়টিক যারা মানে বিজনেস ম্যাগনেট এদেরকে যদি এক জায়গায় করা হয় ফাইন্যান্স ইস্যু হবে না। প্রফেসর ইউনুস ওনার যে একটা সার্কেল আছে, সুতরাং উইমানের হসপিটাল আমরা যদি কেউ ইনিশিয়েট করতে চাই তাহলে ফাইন্যান্সটা ইস্যু হবে না। আর ওরকম ডাক্তারকে যখন তারা জানবে যে হ্যাঁ ওরকম যে নিরাপত্তা দরকার যে তাদেরকে দিবে, গভর্নমেন্টের সেই ধরনের নেগেটিভ ইয়ে নাই, পজিটিভ ইনফ্লুয়েন্স আছে এবং গভর্নমেন্ট তাদেরকে ইনভাইট করতেছে এবং এবং বিভিন্ন সেক্টর তাদেরকে ইনভাইট করতেছে এবং তাদেরকে সেই রেসপেক্টটা দিবে। তাহলে অনেক বাংলাদেশি যারা বাহিরে আছে তারা অফকোর্স আসবে। তাদের ওই একটা ফেয়ার যে দেশে গেলে সন্ত্রাসী চাঁদাবাজি হ্যান ত্যান, তো এগুলোর থেকে এখন নিউ বাংলাদেশে ওগুলো হওয়ার কথা না। যদি আমরা ওই নিউ বাংলাদেশ কনসেপ্টে চিন্তা করি তাহলে এই স্কোয়ারের মতো হসপিটাল তৈরি করবো না আমরা। আর ওই যে কি জান দরবেশ বাবার মতো শয়তানি কেউ করবে না। যারা রিয়েল দেশপ্রেমিক যারা ব্যবসায়ী আছে তাদেরকে যদি এক জায়গায় করা হয় এবং ডাক্তারকে প্রোগ্রামিং আনা হয় তাহলে আমরা এটা করতে পারবো। একটা মডেল দাঁড় করার চেষ্টা করি। সাপোজ এই যে পেশেন্টের সংখ্যা আমি বলতেছি যে 65 বা 70% ক্যান্সার, প্রথমে আমরা যদি ক্যান্সারের একটা মডেল দাঁড় করি, ক্যান্সার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যান্সার হসপিটাল বাংলাদেশে নাই, সেই ক্ষেত্রে প্রথমে আমরা যদি নজর দিই 2টা হসপিটাল ঢাকায় হবে, ঢাকার বাইরে দিতে হবে 4টা ইনিশিয়াল। এখানে 400টা অনকোলজিস্টের একটা একটা কি বলবো প্রথম রূপরেখা আনলাম যে আমার 400 অনকোলজিস্ট দরকার। তো 150 অনকোলজিস্ট আমরা দেশের ভিতর থেকে কালেক্ট করব থ্রু এ প্রপার মোটিভেশন এবং আউটসাইড থেকে 150 জন নেব, 300। আর 100 জন ডাক্তারকে আমরা এমন একটা প্রোগ্রামের মধ্যে রাখবো তারা স্পেশালি বুকড হবে অন পাইপলাইন। তারা ওরকম ফার্দার ট্রেনিংয়ে পৃথিবীর যেখানে যাওয়ার দরকার সেখানে তাদেরকে পাঠানো হবে ফর দ্য কি করবে টু ফুলফিল দ্য আমাদের ফুলফিল দ্য টার্গেট ও ক্রাইটেরিয়া দ্যাট কাইন্ড অফ হসপিটাল। আমাদের ঠিক 100 জন ডাক্তার আমরা কি করলাম বুকিংয়ে রাখলাম, আর 150 জনকে ভিতর থেকে নিলাম, 150 জন বাহির থেকে নিলাম, 300 জন হলো। আর 100 জনকে আমরা স্পেশাল প্রোগ্রামে রাখলাম। এদের পুরো ফান্ডিংটা আসবে এই ট্রাস্টি বোর্ড থেকে। এই ট্রাস্টি বোর্ড অথবা ফ্র্যাঞ্চাইজ অথবা চেইন অফ হসপিটাল একটা আন্ডার অফ ওয়ান আমব্রেলা, সেই আমব্রেলা আন্ডারে এই হসপিটাল কি বলবো এই তৈরি হবে এই ইনফ্রাস্ট্রাকচার যেখানে এই ধরনের ইন্টার স্ট্যান্ডার্ড ক্যান্সার হসপিটাল। অনকোলজিস্টের ব্যাখ্যা দিলাম 300 হলো এবং 100 জনকে আমরা ট্রেন করে যেগুলো
অনকোলজিস্টের মধ্যে ভিতরের যেগুলো সাব স্পেশালাইজড সেগুলোকে তৈরি করে আমরা নিয়ে আসবো। এরপরে এর সঙ্গে রিলেটেড যে ডাক্তারগুলো আছে বা দরকার, ক্যার্ডিওলজিস্ট তাদের সংখ্যা খুব কম, সাপোজ তারা 3 থেকে 4 জন ইনভলভ হবে, এভাবে নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট এবং ইন্টারনাল মেডিসিন। সুতরাং কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে আমরা মেইনলি অনকোলজিস্ট প্রথমে একটা ক্যান্সার হসপিটাল তৈরি করব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা ইন্ডিয়া তো বাটপারি করে। বেসিক্যালি আমি একজন আমার ফ্যামিলির থেকে যে 6 জন ক্যান্সারে আক্রমণ করছে এবং তাদেরকে সমস্ত সম্পত্তি এইটা টাকা জড়াতালি দিয়ে তারা সবাই যায়, আমি তাদেরকে খুবই নেগেটিভলি করছি যে তোমরা যাইও না, কিন্তু তাদেরকে আমি ঠেকাতে পারি না। তারা মনে করে সিঙ্গাপুরে যাওয়ার মতো তাদের এবিলিটি নাই, তারা পারবে না এফোর্ড করতে, শেষ পর্যন্ত ঘুরে ফিরে দিন শেষে ইন্ডিয়াতে যায়। এবং তারা বাটপারি করে প্রথমে অল্প টাকা, তারপরে চেক আপ করতে করতে দেখা যায় কি 10 লাখ টাকা এক্সিড করে যায়। দিন শেষে কেউই কিন্তু বাঁচে না, সবগুলোই মারা যায়। এই দাদাদের এই ফ্রডের এবং তাদের যে পাবলিসিটিটা এই এজেন্ট ইন বাংলাদেশে খুব দুঃখজনক। আর সবচেয়ে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে কতগুলো ইনভেস্টিগেশনের জন্য যেটা সফিস্টিকেটেড যে সমস্ত মেশিন, যেটার দাম সাপোজ 25 কোটি টাকা, এই 25 কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্টের নাই, আর কোনো প্রাইভেট সেক্টর নাই। এটা একটা কেমন একটা মানে ফানি থিং। কেউ যদি জিজ্ঞেস করে এই টেস্ট করা হয়েছে কোনো ক্যান্সার রোগীকে বাংলাদেশে, বলে এই টেস্ট বাংলাদেশে করা যায় না, করা মেশিন নাই। সার্টেন আমি স্পেসিফিক টার্মস বা মেশিনের নাম বলতে পারতেছি না। তো এই ধরনের ইনভেস্টিগেশনের এই মেশিনগুলো ইন্ডিয়াতে আসছে। তো এই টেস্টগুলো করার জন্য তাদেরকে যেতে হয় ইন্ডিয়াতে। চিন্তা করেন একটা রুগী যাওয়া, তার ভিসা, তার ট্রান্সপোর্ট, তার অ্যাকোমোডেশন, তারপরে তার সঙ্গে পেশেন্ট অ্যাটেন্ডেন্স, কতগুলো হ্যাসেল, কতগুলো কি বলবো হ্যারাসমেন্ট, কতগুলো টাকা ইনভলভ। আর যারা আপার ক্লাস, যেটা বললাম পলিটিশিয়ান বা আমলা অথবা বিজনেস মিগনেট, তাদের টাকা আছে, তারা কখনো কিন্তু ইন্ডিয়া যায় না, ঘুরে ফিরে সবাই যায় ইউরোপ, আমেরিকা অথবা সিঙ্গাপুরে। এই এই প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে শুধু মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এরাই ঘুরে ফিরে এই ইন্ডিয়াতে যায়। আর এই ক্লাসটা অনেক বিশাল। দুঃখজনক হলো এটাই সত্যি যে এখানে কিভাবে ওরা ট্র্যাপ হয়। আর আমরা আমাদের গভর্নমেন্ট অথবা ডক্টরস, আমাদের ডক্টরসরাও অনেক কি বলবো ফল্টি, এবং এবং তারাও অনেক ইরেসপন্সিবল, আনপ্রফেশনাল, ইমমরাল, উইদাউট এনি ডাউট। এখানে গভর্নমেন্ট যেমন কন্ট্রিবিউশন রাখেনি, তাদের সেলফ কোনো কম্পিটিশন নাই। আর কোনো ওরকম কোনো স্ট্রাকচার, ওরকম কোনো চ্যালেঞ্জিং ইস্যু কখনোই তারা চ্যালেঞ্জ হিসেবে নেয়নি যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা চ্যালেঞ্জ করা দরকার, আমাদের এই রোগীগুলোকে ধরে রাখতে হবে এবং আমরা এই সার্ভিস দিতে পারবো। ওই 25 কোটি টাকা দামের একটা মেশিন কেনার আমাদের অ্যাবিলিটি নাই। এটা খুব ফানি। যারা এক এক সালমানের কথাই বলি, আর ওই কি নাম, কার কথা বলবো, বসুন্ধরার কথা বলবো। এই একজনের, বসুন্ধরার কাছে যে টাকা ছিল, পুরা প্রাইভেট হেলথ সেক্টর তৈরি করার মতন এই টাকা পয়সা একজনের কাছেই ছিল। আপনারা চিন্তা করে দেখেন, এই যে টাটা মেমোরিয়াল হসপিটাল বা যার কথাই বলেন, তাদের যে ডেডিকেশন। আর আমাদের বিজনেসম্যানরা কেন ওই দিকে যেতে পারেনি, স্কোয়ার কেন করতে পারেনি, বসুন্ধরা কেন করতে পারেনি, কি এছাড়া এই যে টাকাগুলো নিয়ে চলে গেছে। এখন একজন ব্যক্তি, শুধু একটা ব্যক্তি প্রাইভেট হসপিটাল ঢাকার ভিতরে 10টা এবং ঢাকার বাইরে 10টা 20টা হসপিটাল করে পুরা হেলথ সেক্টরটাকে ঠিক করে দেওয়ার মতো তার পয়সা ছিল, শুধু একটা ব্যক্তি। আচ্ছা, এখন হচ্ছে কি যাবার হচ্ছে, এখন আমরা যদি চিন্তা করি যে 2টা আর মানে ক্যান্সার হসপিটাল ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে 2টা, এটা হচ্ছে কি বলবো, এটাকে বলো ফার্স্ট ফেজ। প্রথম ফেজে আমরা এই 4টা হসপিটালের কথা বলবো, আর এখানে 400 জন ডাক্তার, তার মধ্যে 300 জনের কথা ব্যাখ্যা করছি। যখন সেকেন্ড ফেজে যাব, তখন আমরা 4টা হসপিটাল ক্যান্সার ঢাকায় আর 4টা ঢাকার বাইরে, 8টা। তখন আসবে যে 800 ডাক্তার, সেখানে ওরকম আমরা গ্র্যাজুয়ালি এই ডেভেলপ করবো ডাক্তারের সংখ্যা, এবং থ্রু দ্য ওই যে পাইপলাইন অফ ট্রেনিং, ফার্দার ট্রেনিং,
ওই তারা আমাদের এই সিস্টেমে অ্যাবজর্ব হওয়ার মতন কোয়ালিটি থাকতে হবে এবং সেই প্রোগ্রামে তাদেরকে ফার্দার ট্রেনিং এবং ফার্দার এডুকেশনে জন্য তাদেরকে প্রিপেয়ার করা হবে এবং তাদের সঙ্গে বনসই এগ্রিমেন্ট করেই তারা ওই প্রোগ্রামের মধ্যে যাবে। তারা তারা ওই সিস্টেমের মধ্যে কনফাইন করে তারা সেই হসপিটালে ব্যাক করবে। সুতরাং ওই ট্রাস্টি বোর্ড তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিবে এবং সেভাবে নমিনেট করবে সেরকম ডাক্তারকে। সুতরাং এই ধরনের স্ট্রাকচার তৈরি করা ক্যান্সার, সাপোজ আমি এক্সাম্পল দিলাম একটা ক্যান্সার হসপিটালের ইয়েতে গ্রাউন্ডে, সেখানে এই মানে ডাক্তার আর পেশেন্টের যে রিলেশনটা এটাকে চেঞ্জ করে। এখন একটা পেশেন্ট যাওয়া কত কষ্টের ব্যাপার। ফ্রড তো আসেই, তারা তো আসলে দিন শেষে এই রোগীগুলো সবগুলোকে 99% তারা কিল করে। তাদের তেমন এমন কোনো ইয়া নাই, মানে ক্রেডিবিলিটি নাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা কি, এখানে যে অ্যাপ্রোচটাই খারাপ বাংলাদেশে, ওখানে রুগীরা ফেড হয়ে চলে যায়, কারণ ইনভেস্টিগেশন মেশিন নাই, তারপরে রোগীদের সময় দেয় না। তা আমরা তাদের মতো ওই আমরা কি পারবো না, ওর থেকে ভালো দিতে পারবো। আমাদেরকে ওই 100 জন করে যে একটা হসপিটালে যে ডাক্তার কথা বললাম আর তাদের যে স্যালারি স্ট্রাকচার কথা বলতেছি, তারা অটোমেটিক্যালি একটা ডাক্তার যদি যদি মিনিমাম 5 লক্ষ টাকা বেতন হয়, সে কিন্তু কখনোই চাইবে না কোনো রকম করাপশন করতে। এবং এরকম হসপিটালে যারা সেবাটা দিবে ওই মানের, তাদের সুতরাং ওই হসপিটালে যে ইনকাম হবে এদেরকে ওই পরিমাণ বেতন দেওয়ার মতন ক্যাপাবিলিটি ডেভেলপ করবে এবং ওই ধরনের সার্ভিস দেওয়ার মতন প্রত্যেকটা ইউনিট ভিতরে নার্সিং থেকে শুরু করে সমস্ত ইউনিটে এটা প্র্যাকটিক্যালি ভেরি ইজি। আর একটা সফটওয়্যার তৈরি করে ওই যে ইনভেস্টিগেশন প্রোগ্রামিংগুলো, পেশেন্ট যে ফ্রাস্ট্রেশন বুঝতে হবে, যে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কোনো পেশেন্ট লাইনে কিউতে থাকবে না। যখন যার অ্যাপয়েন্টমেন্ট হবে নির্দিষ্ট সময়, যে 3:30 ঠিক 5 মিনিট সে আগে আসবে, সেই স্পেসিফিক ব্লাড টেস্ট বা ইনভেস্টিগেশনের জন্য যাবে। সুতরাং কোনো পেশেন্টকে কখনোই কিউতে থাকতে হবে না। কোনো ডাক্তারের যে সেক্রেটারি হ্যারাসমেন্ট কিউ, এগুলা এই জিনিসগুলো তো আসলে আমাদের রুগীরা ফেড আপ হয়ে ওখানে যায়, দেখে যে না ওরা ব্যবহার ভালো করতেছে। এই এই ডিসেপটিভ, এই আর্টিফিশিয়াল এই যে ম্যানিপুলেশন, ওরা জানে যে হিউম্যান সাইকোলজিটা। আমরা শুধু এই একটা কারণে আমরা পিছিয়ে পড়লাম আনফর্চুনেটলি। কিন্তু আমরা এই ছোট্ট ইস্যুটাকে যদি ওভারকাম করতে পারি ইন টার্মস অফ কোয়ালিফিকেশন অ্যান্ড কোয়ালিটি, বাংলাদেশের ডক্টরস আর নট বি লেগ বিহাইন্ড কম্পেয়ার টু ইন্ডিয়ান ব্লাডি স্টুপিড। তাদের তো ধর্মের ইয়া নাই, মানে অব্লিগেশন নাই। তারা তো রিলিজিয়াস ভাবে তারা মরে গেলে তাদের কি হবে, তারা তো টাকা ইনকাম করলেই হলো। সুতরাং কিভাবে টাকা আসছে, কি ডিসেপটিভ এই ঠান্ডা মানে মিঠা বাবাজি, মানে তারা যেভাবে আমাদের কাছ থেকে টাকাটা নেয় আর পেশেন্টগুলো কিভাবে ট্র্যাপড হয়, খুব দুঃখ লাগে। সুতরাং এটা চ্যালেঞ্জিং ইস্যুটা ছিল আমাদের এই ডাক্তারদেরকে এই ইনিশিয়েটিভটা নিতে হবে, এমন একটা সেক্টর তৈরি করতে হবে যে coordination cooperation between a doctors group with a business, yeah, business magnet and collaboration with Dr. Yunus. সুতরাং ফাইন্যান্সে যেমন অসুবিধা নাই এবং ওরকম আর্কিটেক্ট হসপিটাল, আর্কিটেক্ট যেটা হসপিটাল তৈরি করা হয়, ট্রাস্ট মি এটা মানে কোয়াইট পসিবল। এবং বাংলাদেশের ডাক্তার বাইরে বা ভিতরে অনেক আছে যারা এরকম সার্ভিস, ওদের থেকে ভালো সার্ভিস দিতে পারবে। শুধু একটা কোঅর্ডিনেশন, কোঅপারেশন, এফোর্ট যেখানে আমাদের শুধু ফেল করতেছে। এই সিম্পল ওয়ান ফ্যাক্টরের জন্য আমরা এত পিছিয়ে পড়ছি। আর একটা পেশেন্টের যেখানে প্রথম ভিজিটে 5 লক্ষ টাকার মতো খরচ হয়, সেটা অর্ধেক টাকাই সেই রুগীটার মানে যেমন সেফ হতো, সেক্ষেত্রে তার তার হ্যারাসমেন্ট, যাওয়া আসা, তার অ্যাটেন্ডেন্স অনেক দিক থেকে সে মানে কি বলবো রিলিজ পেত। আমরা শুধু যদি একটু সিরিয়াসলি জিনিসটা দেখি, আসলে এটা ইটস নট ডিফিকাল্ট, উই ইজিলি ক্যান অ্যাকচুয়ালি কি বলবো ওভারকাম আমাদের ইন্ডিয়ায় যাওয়ার
ইয়েটা প্রবলেমটা আমি যে শুধু ক্যান্সার হসপিটালের এক্সাম্পল দিলাম, ওইভাবেই যেটা জেনারেল হসপিটালে সব ইউনিট থাকবে, সেটা ওইভাবে টাইমিং, ওইভাবে ল্যাব, সবকিছু এক বিল্ডিংয়ে এক জায়গায় কম সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। এখন যে এই ডাক্তাররা যে সার্ভিসটা দিচ্ছে, দেখতেছে যে উইদাউট এনি হ্যাসেলস তারা অনেক ডাক্তার পেশেন্ট, তাদের বুকিং, তাদের পেশেন্টের অভাব নাই। তারা সুতরাং ওই কোয়ালিটি সার্ভিসটা দিতে আম, চায় না। তারা মনে করে যে এমনিতে অনেক পয়সা হচ্ছে। তো এই জন্য এই যে তারাও যে ইমরাল হয়ে যাচ্ছে, তাদেরকে তারা দিতে পারতো ভালো সার্ভিস, শুধু যদি একটা সিস্টেম থাকতো। এই সিস্টেমটার কারণে ওই ভালো যারা, যাদের মেন্টালিটি ছিল, যে ডাক্তারগুলো মরাল ছিল, তারা কিন্তু এরকম ডেডিকেটেড হতে পারতো, শুধু একটা সিস্টেমকে যদি দিতে পারতো। আর এই সিস্টেম দেওয়ার মতন ওরকম ট্যালেন্টেড পার্সন, এরকম মানে লোকের সংখ্যা কোনো কমতি নাই। এই যদি বলে পুরো ডিজাইনটা, আর্কিটেক্টটা এবং আমি এটার স্ট্রাকচার তৈরি করে দিতে পারি, আমার মতো না, আমার থেকে অনেক ট্যালেন্টেড লোক দেশে আছে, তারা ইজিলি এরকম স্ট্রাকচার তৈরি করতে পারে এবং প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্ত ডাক্তারকে মোটিভেট করে ভিতরে আনতে পারে, ওই ধরনের স্টাফও আনতে পারে। মানে এটা একটা পাইলট প্রজেক্ট করেও তারা দেখতে পারে যে কেন আমরা পারবো না। আমরা আমাদের চ্যালেঞ্জ করে দেখাতে হবে, এটা আমাদের দ্বারা সম্ভব। ইলিয়াস আমেরিকা থেকে বলছিল 10টা ডাক্তার কি দেশে নাই ভালো? 10টা কেন, হাজার হাজার ডাক্তার আছে, শুধু বললাম তো একটা সিস্টেমের অভাব। আর এই সিস্টেম ডেভেলপ করাটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, কারণ গভর্নমেন্ট কোঅপারেট ছিল, হাসিনা ছিল, ওদের লোক ছিল। তার আগেও সমস্যা ছিল ঠিক, শুধু হাসিনা আমলে শুরু হয়েছে যে এই ক্রাইসিস তা না। তার আগে থেকেই কোনো গভর্নমেন্ট ছিল না আন্তরিক, যে এরকম একটা সিস্টেম ডেভেলপ করলে জনগণের তো গভর্নমেন্ট কখনোই ছিল না। সেটা যেই গভর্নমেন্টের, এরশাদ হোক, বিএনপি হোক, তারা ছিল সবাই সেলফিশ। সুতরাং ডক্টর ইউনূসের মতো গভর্নমেন্ট এটা করতে পারে। তো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।